আমরা বলে কোন দোকানে গিয়ে রঙের ডুবি চুরি করছি। ওনার ফ্লাইটের এক্সপেন্সই হচ্ছে প্রায় 3 লাখ টাকার মতো। এত টাকা খরচ করে তো বাংলাদেশে আসবে না চুরি করার জন্য, তাও 90,000 টাকা চুরি। যে ওনারা যখনই বাংলাদেশে আসে তখনই তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। যারা তোমরা মামলা দিছো কি আমাকে আটকাইতে পারছো? তোমরা কি মনে করো আল্লাহ নাই? এই মামলা আজকে আম্বার চৌধুরীকে নাম দেওয়া হয়েছে, ও বলে চুরি করছে। পুলিশে গিয়ে দেখছে না, এখানে আমি পাইছি না, কাটলো। রাইট রাইট আমার মেয়েকে সাইবার ক্রাইম একটা মামলা দেওয়া হয়েছে, এনামুল হক চৌধুরী, আমার বোনের জামাই। 2 নম্বর আমার মেয়েকে রঙ্গর মামলা আমার মেয়েকে দিছে। আমরা বলে রঙ্গর ডুবি গিয়া চুরি করছি, কিন্তু যে রঙ্গর ডুবি এই দোকানে নাই, এই দোকান ইট ডাজন্ট এক্সিস্ট। এই যে রঙ্গর ডিবি যেন আমরা বলে কোন দোকানে গিয়ে রঙ্গর ডুবি চুরি করছি। পুলিশে যখন নামছে এইটার তদন্ত গিয়া দেখছে এই রঙ্গর ডিবির জায়গাও নাই, ওরা বুয়া করি এর ঠিকানা দিয়েছে। ওনার আজকে যে মামলাটা ছিল, ওনার পৈতৃক সম্পত্তিতেই দোকান ভাড়াটিয়া ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এটা ভাড়া সংক্রান্ত ইস্যু নিয়ে উনি মামলাটা দায়ের করেছে। সম্পূর্ণ একটা মিথ্যা মামলা বলা চলে এখন পর্যন্ত, যেহেতু আজকে ডিসচার্জ হিয়ারিং হয়েছে। ওনার বিরুদ্ধে মামলাটা করেছিল ওনার মেয়ে সহকারে 4 জনকে আসামি করে। তো পুলিশ তদন্ত করার পর যে রিপোর্ট দিয়েছিল ওই রিপোর্ট অনুযায়ী ওনার মেয়েকে সহ আরও বাকি 3 জন তাদের বাদ দেওয়া হয়েছে। আর শুধু ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে আপনার 447, 323, 506 এবং 427 ধারার অভিযোগ মানে তথ্য পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে, এই প্রতীয়মান করে রিপোর্টটা দিয়েছিল। যারা মামলা দিছে আমি একটু বলি, আমি নাম বলবো না, যারা তোমরা মামলা দিছো কি আমাকে আটকাইতে পারছো? তোমরা কি মনে করো আল্লাহ নাই? তোমরা কি মনে করো যেন আদালত দেখতে পারবো না, যেন কাগজে তোমরা মুখে বলো লিখো আর সাবমিট করছো, কিন্তু যখন আদালতের সামনে আসে সব ওদের মামলা ভেঙে চলে যায়। সো আমাকে তোমরা হেরানি করাইয়া চলাইতে পারবে না। আমি ঢাকা থেকে আমি মামলাটা শুনানির জন্য এসেছি। আমার এই মামলায় আজকে শুনানিতে অংশগ্রহণ করার মূল কারণ যে আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে ইয়াসমিন চৌধুরী বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে উনি ফান্ড এনে আমাদের দুস্থ যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে উনি সহযোগিতা করে যাচ্ছেন, এবং তার সাথে তার মেয়েও আছেন আম্বার। আমি জানতে পেরেছি যে ওনারা যখনই বাংলাদেশে আসে তখনই তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আজকে ওনার সাথে আমরা অ্যাসিস্ট করার জন্য এই বিষয়টাই বিজ্ঞ আদালতের দৃষ্টিতে আমরা আনতে সক্ষম হয়েছি যে ওনার মতো লোককে যদি আমরা হারিয়ে ফেলি আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। আজকে যেহেতু বিচারের জন্য কোর্ট ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হওয়ার সুবাদে চার্জ গঠনের ডেট ছিল, আমরা আজকে ডিসচার্জ পিটিশন দিয়েছিলাম ইয়াসমিন চৌধুরীর পক্ষে। যেহেতু উনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, উনি তো আসলে টাকা খরচ করে বাংলাদেশে মানে ওনার ফ্লাইটের এক্সপেন্সই হচ্ছে প্রায় 3 লাখ টাকার মতো আসা যাওয়া। তো উনি এত টাকা খরচ করে তো বাংলাদেশে আসবে না চুরি করার জন্য, তাও 90,000 টাকা চুরি। তো এই সুবাদে আমরা আজকে ডিসচার্জ পিটিশন দিয়েছিলাম। আমার সাথে এই জায়গায় ঢাকা থেকে আগত লার্নেড আমার সিনিয়র আছেন, উনিও হিয়ারিংয়ে ছিলেন। তো আমরা সাকসেসফুলি হিয়ারিংটা করেছি। হিয়ারিং করার পর যে ধারা দিয়েছিলেন প্রাথমিকভাবে পুলিশ অনেকগুলো ধারা বাদ দিয়ে দিয়েছিল। আজকে ডিসচার্জ হিয়ারিংয়ের মাধ্যমে বাকি যে ধারাগুলো ছিল ওই ধারাগুলোর থেকেও মেইন ধারাগুলো সব বাতিল হয়ে গিয়েছে। শুধু একটা ধারাই আছে, ইনশাল্লাহ এটা থেকেও আমরা রিলিফ পাবো। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা রিলিফটা নিব। আমি ইয়াসমিন চৌধুরী, আমি কখনো বাংলাদেশকে ছাড়ব না। আমি বাংলাদেশকে এত ভালোবাসি, কিন্তু আমাকে এত হেরানি করা হয়েছে, কিন্তু এইটা আদালতের দোষ নয়, তো এইটা মানুষের দোষ। ওকে, আর যদিও আমার উপরে কষ্ট দেওয়া হয়েছে, আমি ইনভেস্ট করি। আমি 2022 থাকি এসে বাংলাদেশ, আমার মেয়ে 8 বছর থাকি, আমরা শুধু গরিব বাংলাদেশকে সুযোগ দিতে চাই, চাকরি দিতে চাই। কোটি 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 টাকা তোলার ইচ্ছা করে আমি আসছিলাম 2008 থাকি, যেন সিলেটের ভিতরে আমার বাবার সম্পত্তির মাধ্যমে আমার বাবাই বলে গেছে তোমরা সাহায্য করিও গরিবকে। এইটা যেন আমি আরম্ভ করছি 2008 থাকি। আমাকে আমার মেয়েকে যা কিছু করা হইতেছে, হামলা মামলা, হেউরানি, হুমকি, আমাকে সিলেটের রাস্তায় পিটানি হয়েছে। হ্যালো, ইয়েস, আমি 50 বছরের উপরে মা, সিলেট রাস্তায় 2022 থাকি, বারবার আমাকে আলীনগর বিয়ানীবাজারে পিটানি হয়েছে। কিন্তু যাই হোক, আমি কোরআন শরীফে দেখছি লেখা আছে বলে যাই মানুষে করুক, আল্লাহ কি আছে না? আমার কেউ নাই,
এর জন্য আমি বাংলাদেশের জন্য খাড়া হইতে চাই, কারণ যার কেউ নাই এই দুঃখ আমি বুঝি। এই যে আজকে আমি দেখছি কোর্টে একটা মহিলা বাচ্চা ধরে দাঁড়াইতেছে, আমি জানি সবার পয়সা নাই যেন উকিল রাখারও। সো বাংলাদেশে আমার প্রতি শুভেচ্ছা রইল। আমি আদালতকে ধন্যবাদ দিতে চাই, কারণ প্রথম আমি এসে বুঝছি না আপনাদের সিস্টেম, কিন্তু সবাই বলছে, আর আমার উকিল খুব সাংঘাতিক, ওরা সব সময় বলছে এটা যদিও সিস্টেম ভুয়া মামলা 100 বার এইটার রেজাল্ট আস্তে আস্তে বেহির হবে কেমনভাবে দুর্নীতি করে এই মামলা জমা দেওয়া হয়েছে। সো আমি কখনো ছাড়বো না, আর যত ওরা হেরানি করতে চায় আমাকে যেন আমি বাংলাদেশ থেকে চলে যাব। প্রথম আমার পুরা বিশ্বাস আমার বাবা আলহাজ আব্দুল মুকিত চৌধুরীকে খুন করা হয়েছে পয়সার জন্য। এইটার ইনভেস্টিগেশন আমি কসম মরবার যতবিল আমি মরছি না, আমি ছাড়বো না। কেন আমার বাবা হঠাৎ করে মারা গেছে আর ওনার সম্পত্তি পয়সা তাড়াতাড়ি এটা খরচ হয়েছিল আমি জানি না। 2 নম্বর, আমি গরিবকে নিয়ে পাগল, আমার বাবার কথা ওসিয়তনামা আছে, এইটা পাওয়া গেছে প্রমাণ, কিন্তু ছোটো থাকতে 5 বছর কসম বারবার উনি কান্দিতেন, এত পরেজগার, ও আল্লাহ আমার গরিবের তোমরা আপনার সাহায্য করবেন, আমার বাচ্চাদেরকে আমি পড়া লেখাইতেছি, আর সব সময় কসম বাবাই বলছেন তোমরা এত সুযোগ পাইছো। আমার জন্ম আলীনগর গ্রামে, আজকে যদি আমি বিদেশ যাইতাম না তা আমি খুন পর্যায়ে ছিলাম, মানে what would have happened to me। আজকে যদি আমি গ্রামে থাকতাম তা তোমরাও গ্রামে উঠলায়নে, কিন্তু আমরা বিদেশ আসি। সো গরিবকে তুমি সব সময় মা সবাইকে বলছে তুমি দরিয়ে রাখবে, আর আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ এই প্রমাণ আছে গরিবের দিতে হবে। আমার দেশের যারা নাকি দুস্থ লোক আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিশাল বাধা, এবং তার মেয়ে এখানে বাংলাদেশে আসতে চাচ্ছে না। ওনার কথা হচ্ছে যে বাংলাদেশ ভালো না, আমি বাংলাদেশে গেলে আমাকে মামলা দেয়, আমরা ফান্ডিংটা অন্য কোনো দেশে আমরা করি। তো ওনাদেরকে আমরা এতটুকু আশ্বস্ত করতে পেরেছি যে বাংলাদেশে আপনারা যদি একটু মামলায় প্রতিযোগিতা করেন, বিজ্ঞ আদালতের দৃষ্টিতে আমরা আনতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আমরা আপনাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। এবং আজকে এই বিষয়গুলো বিজ্ঞ আদালতকে বুঝাতে আমরা সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত শুধুমাত্র 323 ধারা রেখে ওনাদেরকে বাকি ধারা থেকে ওনাদেরকে অব্যাহতি দিয়েছে। এখন 2026 আমি বাংলাও শিখছি, 5 বছরের কষ্ট আমিও নিজে পাই না, আমরা হোটেলে থাকতেছি। আমার জানো আমার মেয়ে 2024-এ রমজানের জন্য আমরা আসছি, গরিবের জন্য প্রজেক্ট করার জন্য। আমরা সিকিউরিটি নাই, আমার মেয়েকে জাগিন করার কথা বলা হয় সোশ্যাল মিডিয়াকে, আমরাকে এত অত্যাচার করা হইতেছে, কিন্তু আমরা একটা মা মেয়ে, আমরা শুধু সাহায্য করতে চাই। আর আমার মেয়ে 2004-এ আসে, জানেন জায়গা দেওয়া হয়েছে না নানার বাসা, আমরা জানো এখনও আমরা হোটেলে থাকতেছি। ওনার মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়াইছেন। যখন রানা প্লাজা ভেঙে গেল, পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা, তখন আমাদের পাশে অনেকে দাঁড়াইছিলেন, কিন্তু সবাই ছেড়ে গেলেও ইয়াসমিন চৌধুরী আমাদের ছেড়ে যাননি। আমরা চাই যে উনি যে মামলা ওনাকে দেওয়া হয়েছে মিথ্যা মামলা, এরকম মামলা যেন আর ওনার উপরে না দেওয়া হয়, এটা যেন বাংলাদেশের সরকার এবং আদালতের জাজ সাহেব যারা আছেন ওনারা যেন এটা বিবেচনা করে। আমরা দাবি করি ইয়াসমিন চৌধুরী হ্যাপির উপরে নির্যাতন বন্ধ করতে হবে, ইয়াসমিন চৌধুরীকে ন্যায় জাস্টিস দিতে হবে, তার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তার ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। লন্ডনে যদি তুমি মামলা করো আর একটা মিথ্যা কথা থাকে, সারা এইটা ক্যান্সেল হয়ে যায়। এই দেশে কি হয়, মামলা জমা হবে, মনে করেন 5টা চার্জ, পুলিশে তদন্ত করবো, আমরা বিদেশ আমাদের সাথে দেখাও করবো না, কারণ ওরা তাড়াতাড়ি ইয়াসমিন চৌধুরী নাই, আমি আমার উত্তর দিয়ে দিব। ওরা এক পার্টির কথা শুনে আমাদেরকে পেয়েছে না, জমা দিব। আর এখানে দেখবাই বলে ঠিক আছে